এই বালকটি আরও কিছু ভবিষ্যৎবাণী করেছে যেগুলোও খুবই ইম্পর্ট্যান্ট, এবং সে বলেছে গড তার কাছে নাকি এই মেসেজগুলো রিভিল করেছেন হোলি স্পিরিটের মাধ্যমে, মানে ফেরেশতাদের মাধ্যমে। ফিফার একজন এক্স এমপ্লয়ি একটি গোপন নথিতে লুকিয়ে থাকা পরবর্তী 6টি বিশ্বকাপের স্ক্রিপ্ট খুঁজে পেয়েছিলেন। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল সেই বইয়ের ভেতরে নাকি আগামী বিশ্বকাপগুলোর ফলাফল এবং ঘটনাবলী লিখে রাখা ছিল। দ্য ইকোনমিস্ট ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ড অ্যাহেড 2026-এর কভার পেজে, যেটা তারা বিগত বছরে পাবলিশ করেছিল, সেখানেও এই ভূমিকম্পের ইঙ্গিত তারা দিয়েছিল। এটাকে তারা তাদের আর্মি ডে হিসাবে পালন করে। কারাবুবো যুদ্ধ ঠিক যেই অঞ্চলে হয়েছিল ঠিক সেইখানেই ভূমিকম্পটি হলো। তারপর এই বালক বলছে লেভিয়াথান নিউ ইয়র্ক সিটি ধ্বংস করবে। আমি যতটা সম্ভব নিজেকে রিল্যাক্স বা শান্ত রাখার চেষ্টা করি খামারে থাকলে। আমার মনে হয় ফুটবল খেলা শেষ করার পর আমি একটা ছোট খামার কিনব, কারণ তার চরিত্রটাই হলো খামারের। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইজ। ভেনেজুয়েলাতে ভয়াবহ জোরালো ভূমিকম্পে অনেক মানুষ নিহত হলো। অনেকেই প্রশ্ন তুলছেন এই ভূমিকম্প কি ন্যাচারালি হলো নাকি কৃত্রিমভাবে সৃষ্ট। তুরস্কের ভূমিকম্প নিয়েও বলেছিলাম, এখন এক্ষেত্রেও বেশ কিছু জিনিস উঠে আসছে। ভেনেজুয়েলার একটি ছেলে 13ই মেতেই প্রেডিক্ট করে দিয়েছিল যে জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলা কেঁপে উঠবে। এক্স্যাক্টলি সেটাই হয়েছে 24 জুনে। 24 জুন এই তারিখটি ভেনেজুয়েলার জন্য কোনো নর্মাল তারিখ না। এই 24 জুনেই তারা স্বাধীনতা পেয়েছিল স্পেনের হাত থেকে, ব্যাটেল অফ কারাবোবোর মাধ্যমে 1821 সালে। এটাকে তারা তাদের আর্মি ডে হিসাবে পালন করে। কারাবোবোর যুদ্ধ ঠিক যেই অঞ্চলে হয়েছিল ঠিক সেইখানেই ভূমিকম্পটি হলো। খুবই রহস্যময়। এই বালকটি আরও কিছু ভবিষ্যৎবাণী করেছে যেগুলোও খুবই ইম্পর্ট্যান্ট, এবং সে বলেছে গড তার কাছে নাকি এই মেসেজগুলো রিভিল করেছেন হোলি স্পিরিটের মাধ্যমে, মানে ফেরেশতাদের মাধ্যমে। আসলেই কি তাই? আসল কারণ জানতে দেখুন। সামনেই আর কি ঘটতে চলেছে যেগুলো নিয়ে এই বালকটি বলেছে সেগুলোও বলবো। যেমনভাবে টার্কির ভূমিকম্পের আগে আকাশে স্ট্রেঞ্জ লাইট দেখা গিয়েছিল, ঠিক সেই রকমই ভেনেজুয়েলার আকাশেও দেখা গেছে ভূমিকম্পের ঠিক আগে। Creo que esta vaina son los extraterrestres, man. De pana, weón. ¿Qué es eso, chamo? Los extraterrestres, weón. ¿Están viendo, no? Esa vaina, chamo. তারপর ভূমিকম্পের পরে ভেনেজুয়েলার আকাশ লাল আভায় ঢেকে যায়। এটাও খুবই তাৎপর্যপূর্ণ, কারণ এই ঘটনাটি আরেকটি জোরালো প্রমাণ যে এই ভূমিকম্প ন্যাচারালভাবে হয়নি, আয়নোস্ফিয়ারকে ম্যানিপুলেট করা হয়েছিল। সেই কারণেই আকাশে এই লাল আভা। যদি শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আয়নোস্ফিয়ারে পাঠানো হয় এই রকম ফেসিলিটিসগুলোর মাধ্যমে, তাহলে আয়নমণ্ডলের ইলেকট্রনগুলোকে উত্তেজিত করা যায়। সেই ইলেকট্রনগুলো অক্সিজেন পরমাণুর সাথে সংঘর্ষ করে। উত্তেজিত অক্সিজেন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এলে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো নির্গত করে। প্রায় 630 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো লাল রঙের হয়, তাই আকাশে লাল আভা দেখা যায়। দ্য ইকোনমিস্ট ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ড অ্যাহেড 2026-এর কভার পেজে, যেটা তারা বিগত বছরে পাবলিশ করেছিল, সেখানেও এই ভূমিকম্পের ইঙ্গিত তারা দিয়েছিল। দেখুন, এখানে ওয়াইনের গ্লাস উল্টে যাচ্ছে, ওয়াইন পড়ে যাচ্ছে এবং তরঙ্গের চিহ্ন দেওয়া হয়েছে ওয়েব, সিজমিক ওয়েব। এখন এই ওয়াইনের গ্লাসটা যে ভেনেজুয়েলাকেই বোঝায়, সেটা কিভাবে? রেড ওয়াইনের সাথে ভেনেজুয়েলার ন্যাশনাল ফুটবল টিমের সম্পর্ক আছে। ভেনেজুয়েলার ন্যাশনাল ফুটবল টিমের অফিসিয়াল নিকনেম লা ভিনো টিন্টো, মানে রেড ওয়াইন। এই রেড ওয়াইন ভেনেজুয়েলাকেই ইন্ডিকেট করে। তাহলে দ্য ইকোনমিস্ট কারেক্টলি কিভাবে জানলো আগে থেকেই? এটাকে কি শুধু প্রেডিকশন বলা যায় নাকি এটা তাদের প্ল্যানিং? কারণ এই ম্যাগাজিন কাদের সেটা তো অলরেডি জানেন। এবার এই ছেলেটি 13ই মে ভেনেজুয়েলার সম্পর্কে কি বলেছিল সেটা শুনুন। Hello, good morning, afternoon or evening, whatever the time is that you are watching this powerful message. My name is Jesus Lopez and I come to bring you a message from the Holy Spirit of God that will to reveal the people of God with the following message. And the message says as follows. It was written on May 1, 2026 and says the following. At this moment I address you with total respect and responsibility that my Lord be in heaven and receive all the honors, all the glory and all the honor. Thus says the Lord, I am disappointed in all your immoral acts.
In my presence, I am very angry for hosting strange fire on my altar. I use this servant so that you are warned and do not miss the events. First, persecution will come to the church and the people of Venezuela to test their fidelity in Him. Then, two earthquakes will come that will shake the country tragically. Caracas, Valencia, Bolivar, Merida, San Juan, Maracaibo, Sucre, San Juan, Maracaibo, Sucre, Tachira, Cojet, the islands, Maracay, Puerto Ordaz, Puerto Ayacucho. And great beasts will rise that will consume the people of Venezuela for their arrogance and their idolatry on my altars. তাহলে অ্যাকিউরেটলি এই ছেলেটি বলেছিল দুটো আর্থকোয়েক যে হবে সেটাও নির্দিষ্ট করে বলছে। এবার আসুন এই বালকটি সেকেন্ড পার্ট হিসাবে আরও কিছু প্রেডিকশন দিয়েছিল 30শে মে, সেগুলো আরও ইন্টারেস্টিং এবং যেহেতু ভূমিকম্পের ঘটনাটি হুবহু মিলে গেছে তাই তার বাকি প্রেডিকশনসগুলো খুবই তাৎপর্যপূর্ণ। দেখুন সে কি বলেছিল। Hello, God bless you. If you are watching this video, this is the second part of the prophetic message that the Holy Spirit has for you for the entire church, and that we may be alert. My name is Jesus Lopez, and at this moment I will begin tell you the information that the Holy Spirit left me on your behalf today. This message was written today, May 30, 2006. Number 1, the triune of evil is Elon Musk and Tesla, as Satan, Jared China, as the Antichrist, and Miss Beast as the Beast. Number 2, the world will be the bias of history for a macro pandemic or norovirus, and it will kill many people like the Black Plague starting now, so that in 2027 there will be that event in mid-January to April. Thus says the Lord. Point number 3. Now Leviathan will destroy Babylon, which represents New York, and the beasts of the end of the world will come out and deceive humans into trusting them. The movie Maleficent 2, although it is blasphemy, indirectly explains what will happen, putting Satan, the false prophet, and the beast together with the fallen angels as the good guys, huh? Point number 4. Read Revelation chapter 13 to 16, Revelation chapter 13 to chapter 16, because the third horseman was unleashed to corrupt the earth, and they lead one submissive people, and soon the light will come out, the watchful angels imprisoned in the Euphrates like giant. Point number 4. Do not believe everything you see, because you will call good evil and evil good evil, and the Lord forsakes you. Isaiah 50, Isaiah 51, Isaiah 54 and 57, and Jeremiah 52, chapter 51, Babylon represents New York, First Ward of New York, Sao Paulo, San Francisco, and Hawaii, Hazard, Sanabila, Bretam. And the last point, the point number 5, the largest tsunami in history will be in San Francisco with 8.8 meters long as a minimum in waves and 32 meters high as a maximum in magnitude level, like the movie The Impossible. Thus says Mr. Benalo in El Shabai. এবার তার এই কথাগুলোর ব্যাখ্যায় যাব। সে বলছে যে তাকে বলা হয়েছে এভিল ট্রায়ো মানে দুষ্ট ত্রয়ী, 3 জন শয়তান কিভাবে কাজ করছে। ইলন মাস্ক, জ্যারেড কুশনার যে হলো অ্যান্টিক্রাইস্ট, আর মিস্টার বিস্ট। কুশনার হলো একজন ইহুদি এবং ট্রাম্পের জামাতা। একে নিয়ে আমি অলরেডি বলেছি, যার অফিস বিল্ডিংয়ের ঠিকানা হলো 666, নাম্বার অফ দ্য বিস্ট মানে দাজ্জাল বা অ্যান্টিক্রাইস্টের নাম্বার সে শো করে ওপেনলি, কিন্তু আসল কথা হলো সে অ্যাকচুয়াল দাজ্জাল না। কিন্তু এই ছেলেটি বলছে যে সে অ্যান্টিক্রাইস্ট। এটা কিছু কনস্পিরেসি থিওরিস্ট ইচ্ছাকৃতভাবে প্রচার করেন যে কুশনারই অ্যান্টিক্রাইস্ট। আসলে এটা সত্য না। তাহলে হোলি স্পিরিট বা ফেরেশতারা কি তাকে ভুল ইনফরমেশন দিল? একটু পরেই বলছি সে আসলে কি বলছে আর কেনই বলছে। তারপর সে বলছে ওয়ার্ল্ডে একটা প্যান্ডেমিক আসবে, মহামারী। শুধু প্যান্ডেমিক না, বরং ম্যাক্রো প্যান্ডেমিক, মানে আরও অনেক বড় ব্যাপক আকারে, যেটা হবে অনেক মানুষকে মেরে ফেলবে, যেটা হবে ব্ল্যাক প্লেগের মতো। এবং এটা 2027-এর জানুয়ারির মাঝামাঝি থেকে এপ্রিল মাস পর্যন্ত চলবে। ব্ল্যাক প্লেগ একটি মহামারী যাকে হিউম্যান হিস্ট্রির সবচেয়ে ধ্বংসাত্মক মহামারীর আখ্যা দেওয়া হয়েছে। এটি 1346 সাল থেকে 1353 সালে ইউরোপ, নর্থ আফ্রিকা এবং মিডল ইস্টে ছড়িয়েছিল। এতে প্রায় 50 মিলিয়ন বা 5 কোটি মানুষ মারা যায়। ইউরোপের প্রায় অর্ধেক মানুষ মুছে গিয়েছিল। বালকটি বলছে এটা হবে নোনো ভাইরাস।
এই নামে সার্চ করলে পাবেন এই ভাইরাসের কারণে পেটের সমস্যা, ডায়রিয়া এগুলো হয়। শুনতে খুবই সামান্য নর্মাল লাগলেও ব্যাপারটা কিন্তু এরকম হবে না। এখন দেখবেন কিছু জ্বর হচ্ছে, যেটা হবার সাথে সাথে পেটের সমস্যা শুরু হচ্ছে, ডায়রিয়া হচ্ছে। টেস্টিং স্টেজ। তারপর এই বালক বলছে লেভিয়াথান নিউ ইয়র্ক সিটি ধ্বংস করবে, যে সিটি হলো ব্যাবিলন। আর এর সাথে পরে সে আরও কয়েকটি সিটিকে যোগ করে, যেমন সাও পাওলো, সান ফ্রান্সিসকো, হাওয়াই, এগুলোও ধ্বংস হবে। এখন আমি এই ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আমেরিকা হলো প্রাচীন ব্যাবিলন। ভিডিওটি না দেখা থাকলে অবশ্যই দেখে নেবেন। এবার লেভিয়াথান কি? এটি হলো একটি মিথিক্যাল দৈত্যাকার ক্রিয়েচার। কিছুদিন আগেই এই ভিডিওতে বলেছিলাম সমুদ্রের নিচ থেকে অজানা প্রাণীরা উঠে আসছে, যেটা নিয়ে নিউজে বলা হচ্ছে। এটা নিয়ে ধ্রুব রাঠির একটি ভিডিও আছে। সমুদ্র থেকে অজানা প্রাণীরা উঠে আসার নিউজে দেখুন লেভিয়াথানের কথাই বলা হচ্ছে। এবং খুব ইন্টারেস্টিংলি 20 বছর আগেই একদম 2026কে উল্লেখ করেই দ্য ইকোনমিস্ট ম্যাগাজিন বলেছিল সি মনস্টার উঠে আসবে। ভাবা যায় তারা বলেছিল সমুদ্র থেকে দৈত্যাকার প্রাণী উঠে আসবে, কোট আনকোট জলবায়ু পরিবর্তন যেটা মানুষের কারণে হচ্ছে সেটার কারণে। আসলে এই ক্রিয়েচার সত্যি উঠে আসবে, তবে সেটা হবে অর্কেস্ট্রেটেড, পরিকল্পনা মাফিক। হতে পারে তারা এই মুহূর্তে এই ক্রিয়েচারগুলোকে সমুদ্রের নিচে কোনো হিডেন ফ্যাসিলিটিতে আটকে রেখেছে, সময় মতো রিলিজ করে দেবে। এটা ইনার আর্থের কোনো দৈত্যাকার ক্রিয়েচারও হতে পারে। খুব শীঘ্রই এরকমও দেখতে পেতে পারেন যে গডজিলারাও পৃথিবী পৃষ্ঠে বিচরণ করছে মানুষের মাঝে। তারা ইনার আর্থ থেকে এইসব ক্রিয়েচারগুলো বা তাদের ডিম নিয়ে আসছে, তাদেরকে হিডেন আন্ডারগ্রাউন্ড বা আন্ডার ওয়াটার ফেসিলিটিগুলোতে তারা রাখছে। কারণ তারা ছিল একটা অন্য ওয়েদারের প্রাণী। ভিন্ন পরিবেশে খাপ খাওয়ানোর জন্যে সময় লাগবে, এমনকি মেডিকেশনেরও প্রয়োজন হয়, ঠিক রেপটিলিয়ান জিনদের মতোই, যেটা নিয়ে এই ভিডিওতে বলেছিলাম। তারা ভিন্ন পরিবেশ থেকে উঠে এসে সার্ভাইভালের জন্য অনেক কিছু কনজিউম করে। দেখবেন তারা কখনো কখনো বলে গডজিলার ডি পাওয়া গেছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য বরফ গলে গিয়ে সেই জায়গায় অনেক প্রাচীন সময়ের প্রাণীদের জীবাশ্ম পাওয়া গেছে, ডি পাওয়া গেছে। আসলে এগুলো তাদের চক্রান্ত। ইন ফিউচার তারা এইসব প্রাণীগুলোকে ভূপৃষ্ঠে বিচরণ করাবে, যারা মানুষকে আক্রমণ করবে। তারপর এই বালক এগুলো বলেছে শয়তান, যে ফলস প্রফেট, বিস্ট বা অ্যান্টিক্রাইস্ট বা দাজ্জাল, এবং ফলেন এঞ্জেলসরা মানে ডেভিল জিন, ডিমনরা মিলে কাজ করছে। আর এদেরকে মানুষের কাছে ভালো হিসাবে প্রেজেন্ট করা হচ্ছে, ঠিক যেমন ম্যালিফিসেন্ট 2 মুভিতে দেখানো হয়েছে ওই রকমভাবেই। যদিও মুভিটা একটি ব্লাসফেমি মুভি, মানে কুফরি মুভি। তারপর সে বলেছে যে সান ফ্রান্সিসকোতে একটি ধ্বংসাত্মক সুনামি হবে, যার ঢেউয়ের সর্বনিম্ন উচ্চতা হবে 8.8 মিটার আর সর্বোচ্চ উচ্চতা হবে 32 মিটার। নাম্বারগুলো দেখুন, এ তো মনে হচ্ছে হোলি স্পিরিট যারা এই বালককে ইনফরমেশনগুলো দিয়েছে তারাও ফ্রিমেসনরির সাথে জড়িত। 88 নাম্বারটি নিয়ে অলরেডি বলেছি। আর 32 হলো হায়েস্ট ফ্রিমেসন ডিগ্রি। 33 ডিগ্রিটা একটি সাম্মানিক ডিগ্রি, যেটা সবাইকে দেওয়া হয় না। তাহলে হায়েস্ট ডিগ্রি আর হায়েস্ট উচ্চতা মিলে গেল। ইবলিশ, দাজ্জাল, খারাপ জিন এরা যে একসাথে কাজ করে এটা তো চ্যানেলে শুরু থেকেই বলে আসছি। তারপর ইলন মাস্ক, কুশনার, এরা যে সব শয়তান আর এদেরই এজেন্টস, এগুলো অনেক আগে থেকে বলে আসছি। তবে এই বালককে দিয়ে তারা এগুলো বলিয়েছে। এভাবেই তারা আগে থেকে বলায় বিভিন্ন অ্যাকাউন্টস দিয়ে বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করে। এও তাদেরই। দেখবেন এদের এজেন্টসরা সবাই একই সময়ে এক একটি বিষয় নিয়ে একসঙ্গে আলোচনা করে, মানে এদের সবাইকে দিয়ে এই বিষয়ে বলার জন্যে এদের কাছে উপর থেকে ইনস্ট্রাকশন চলে আসে। যারা এদেরকে পরিচালনা করে তারা ইনস্ট্রাকশন দেয়। ঠিক এখনই ধ্রুব রাঠিও ইলন মাস্ককে নিয়ে ভিডিও দিচ্ছে, সে যে জালি, ফ্রড সেটা প্রমাণ করছে। নিউ ইয়র্ক সিটি যে জলোচ্ছ্বাসের কারণেই ধ্বংস হবে সেটা প্রায় 30 বছর আগেই নিউ ইয়র্কের সেন্ট জন দ্য ডিভাইন ক্যাথেড্রালের পিলারে খোদাই করা আছে। এবং খুবই ইন্টারেস্টিংলি এটার সাথে 88 সংখ্যার সম্পর্কও আছে। যিনি এই স্টোন কার্ভিং করেন তিনি এটা খোদাই করতে শুরু করেন 1988 সালেই। এই ভিডিওটিও দেখে নেবেন অবশ্যই। তাহলে আগে থেকে এগুলো বলে দেওয়ার মাধ্যমে মানুষকে তারা মেন্টালি প্রিপেয়ার করে, যাতে যখন এগুলো ঘটবে তখন মানুষ এগুলোকে জাস্ট ন্যাচারাল ইভেন্ট এবং নিজেদের দোষ হিসেবে নেবে, যে আমরাই তো জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী। এই কারণেই আমাদের উপরে এই সব বিপর্যয়গুলো নেমে আসছে। এগুলো যে কৃত্রিমভাবে ঘটানো হচ্ছে এজেন্ডা বাস্তবায়নের জন্যে, সেটা তাদের মনে কখনো উঁকি দেবে না, কল্পনাতেই তারা আনতে পারবে না। ফুটবল ওয়ার্ল্ড কাপের রেজাল্ট নিয়ে অনেকেই বলছেন, আপনি তো বললেন পর্তুগাল জিতবে, মিলল না তো। পর্তুগাল যে জিতবে এটা রীতিমতো ভাইরাল হয়েছিল
মোটামুটিভাবে সব দিক থেকেই প্রেডিকশন ছিল যে তারা জিতবে। প্রেডিকশনটা শুধু ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে আলোচনাকারীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং সকল ফুটবল প্রেমীদের কাছেও পৌঁছে গিয়েছিল। পর্তুগাল যে জিতবে সেটা অনেক তান্ত্রিকও বলে। একজন ফিফা এক্স এমপ্লয়ির একটি লিস্টও ভাইরাল হয়েছিল, যেখানে তিনি বিশ্বকাপগুলোতে কোন সালে কোন দল জিতবে তার একটি লিস্ট দিয়েছেন। এই স্প্যানিশ লেখাটিতে কি বলা হচ্ছে দেখুন। যদি 2046 সাল পর্যন্ত বিশ্বকাপগুলোর ফল ইতিমধ্যেই নির্ধারিত হয়ে থাকে, আমরা একটি সিমুলেশনের মধ্যে বাস করছি। চিত্রনাট্য আগেই লেখা হয়ে গেছে। ফিফার একজন এক্স এমপ্লয়ি একটি গোপন নথিতে লুকিয়ে থাকা পরবর্তী 6টি বিশ্বকাপের স্ক্রিপ্ট খুঁজে পেয়েছিলেন। একটি বেনামি ফাঁস হওয়া তথ্য অনুযায়ী এলিয়াস নামের একজন নিরীক্ষককে সুইজারল্যান্ডের জুরিখে প্রায় পরিত্যক্ত একটি এলাকায় অবস্থিত ফিফার সদর দপ্তরের 3 তলায় পাঠানো হয়েছিল। সেখানে একটি পুরনো ধাতব ফাইল ক্যাবিনেট সরানোর পর তিনি একটি ডাবল বটম আবিষ্কার করেন, যার ভিতরে লুকিয়েছিল বিশাল একটি কালো চামড়ার বই। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো সেই বইয়ের ভেতরে নাকি আগামী বিশ্বকাপগুলোর ফলাফল এবং ঘটনাবলী লিখে রাখা ছিল। প্লেয়াররা যে স্ক্রিপ্টের উপরে অভিনয় করে সেটা অনেক আগে থেকেই বলে আসছি। ফুটবল, ক্রিকেট সব খেলাতেই মিথোলজিক্যাল বা বর্তমান সব রকম বিষয়ের উপরে স্ক্রিপ্ট থাকে। নামের অর্থ অনুযায়ী রোল থাকে, সেই অনুযায়ী রেজাল্ট ঠিক থাকে। এখন এই অবস্থাতেও পর্তুগালি জিতলে মানুষের এই খেলাটির প্রতি বিশ্বাস, আবেগ নষ্ট হয়ে যাবে। মানুষ হয়তো ফুটবল খেলা দেখাই ছেড়ে দেবে। মানুষকে প্রকৃত ইস্যু থেকে ডিস্ট্র্যাক্ট করার, মাস মানুষের এনার্জি সাক করার একটি বিশাল গ্লোবাল মঞ্চ এটা তাদের। এটা কখনোই তারা নষ্ট করবে না। মানুষের মনে যাতে সন্দেহ না আসে তাই তারা প্রেডিকশনগুলোকে ভুল প্রমাণ করে অন্য রেজাল্ট দিচ্ছে। ইদানিং সময়ে তারা এটা করছে, যদিও রেজাল্ট যে ওটাই হতে হবে তাও নয়। তবে তারপরেও তারা স্ক্রিপ্টের বাইরে বের হবে না। রেজাল্টকে উল্টে দিলে তাদের অনেক কাজ হবে। যেমন খেলার মধ্যে যে ব্ল্যাক ম্যাজিকের বিষয়গুলো ইদানিং সময়ে ভাইরাল হয়েছে, বিশেষ করে আফ্রিকার বিভিন্ন দেশের তান্ত্রিকরা প্রেসিডেন্ট, রাজনৈতিক দলের লিডারদের উপর, খেলোয়াড়দের উপর ম্যাজিক করছে। এই ব্যাপারগুলো মানুষ যেহেতু জানতে পারছে, তাই তান্ত্রিকদেরকেও ভণ্ড প্রমাণিত করা হচ্ছে। তান্ত্রিক বলে কিছু নেই, ব্ল্যাক ম্যাজিক বলে আসলে কিছু হয় না। এগুলো সব কুসংস্কার, এটা মানুষের মনে ঢুকিয়ে দেওয়া যাচ্ছে। তারপরেও স্ক্রিপ্টের বাইরে কিন্তু তারা বের হয়নি। যেমন তান্ত্রিক সে যত বড় তান্ত্রিকই হোক না কেন, মেসিকে জব্দ করতে পারবে না, কারণ সকল তান্ত্রিকদের মাস্টার, সমস্ত যুগের সমস্ত ব্ল্যাক ম্যাজিশিয়ানদের গুরু মেসি, মানে অ্যান্টিক্রাইস্ট, মানে মাসিহুদ দাজ্জাল। রোনাল্ডো বা রেজিনাল্ড শক্তিশালী খ্রিস্টান শাসক। খ্রিস্টান শাসক ইউরোপেই মোটামুটি শাসন করেছে। এই কারণেই রোনাল্ডো বলছে, আমি ইউরো কাপ জিতেছি, এটাই আমার জন্য বিশ্বকাপ জয়ের সমান। ইউরোপের বাইরে রেজিনাল্ডদের আধিপত্য ছিল না। নেইমার বা ব্রাজিলের অ্যামাজনের ভিতরের একটি শক্তিশালী সেন্ট বা সন্ন্যাসীদের গোষ্ঠী, এরা সবাই তাদের রোল অনুযায়ী প্লে করছে। সবচেয়ে এবার নজর কেড়েছে হাল্যান্ড, আর্লিং হাল্যান্ড। হাল্যান্ড মানে উচ্চভূমিতে অবস্থিত খামার। আর্লিংয়ের এই সব অর্থগুলো আছে মহান ব্যক্তির সন্তান, ম্যাসেঞ্জার। আর্লিং এবং হাল্যান্ড এই দুটো নামই নর্স মিথোলজি থেকে এসেছে। খুবই আনকমন একটি নাম, যেটা প্রায় কেউ রাখেই না ওয়েস্টার্ন কালচারে। তাহলে এরকম অদ্ভুত নাম কেন? এর কারণ আমি অলরেডি বলেছি। এগুলো এদের অরিজিনাল নাম না, ক্যারেক্টার অনুযায়ী নাম। যেমন WWE-তে একজনের নাম এ ট্রেন, এটা সত্যিই ট্রেনকেই বোঝাচ্ছে। কোনো মানুষই বাস্তবে এরকম নাম রাখে না, এটা তার ক্যারেক্টার, যেটার উপরে সে অ্যাক্টিং করবে। আরেকটি জিনিস খুব ভাইরাল করা হচ্ছে, সেটা হলো এই হাল্যান্ডের সাথে গ্যাব্রিয়েলের, মানে যে জিব্রাইল আলাইসাল্লামের ক্যারেক্টার প্লে করছে, তার সাথে টানা হেঁচড়া চলছে। খুব ইন্টারেস্টিং। আবার এই হাল্যান্ডেরই ডায়েট চার্ট দেখানো হচ্ছে ইত্যাদি। এগুলো সব মিনিংফুল। আসল হলো এগুলোর অর্থ বের করা, কারণ এগুলোর মাধ্যমেই আসল সত্য তারা তুলে ধরে। এগুলোই আসল স্ক্রিপ্ট, কিন্তু এগুলোই কাউকে বলতে দেখছি না। এটা যে আমি বানিয়ে বলছি না সেটার প্রমাণ দিচ্ছি। যে ম্যানচেস্টার সিটি ক্লাবে হাল্যান্ড খেলে, তারা হাল্যান্ডের মনের ইচ্ছা তুলে ধরেছে। হাল্যান্ড বলছে, আমি যতটা সম্ভব নিজেকে রিল্যাক্স বা শান্ত রাখার চেষ্টা করি। খামারে থাকলে ট্রাক্টর চালানো, আমার গরুগুলোকে খাওয়ানো, এটাই আমার স্বপ্ন। অবসর নেওয়ার পর আমি এটাই করতে চাই। আমার মনে হয় ফুটবল খেলা শেষ করার পর আমি একটা ছোট খামার কিনবো, কারণ তার চরিত্রটাই হলো খামারের। সে এই রোলেই অভিনয় করছে। তাহলে কি এবার হাতে নাতে প্রমাণ পেলেন যে এ সম্পর্কে যেগুলো এতদিন ধরে বলে আসছি সেগুলো সত্য? এবারে যে থিমটাকে স্ক্রিপ্ট হিসাবে ব্যবহার করা হচ্ছে সেটা সম্ভবত এনসিয়েন্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ সাইটে খনন কার্যকে নিয়ে।
কেপ ভার্দে এবং ইজিপ্টের বিরুদ্ধে দুটো ম্যাচেই প্রায় একই সময়ে পিছিয়ে থেকেও শেষ লগ্নে গোল দিয়ে জিতেছে আর্জেন্টিনা। যখন আর্জেন্টিনা 2 গোলে পিছিয়ে যায় তখন ধারাভাষ্যকার বলছিলেন যে আর্জেন্টিনাকে এবার ডিপ ডিগিং করতে হবে, মানে গভীরে খনন কাজ করতে হবে। পরবর্তীতে 3-2 গোলে জেতার পর সেই ধারাভাষ্যকারী বলেন যে এইভাবে আর কত গভীরে কতবার খনন করবে আর্জেন্টিনা। দাজ্জালের আর্মিরা এনসিয়েন্ট সাইটগুলোতে খনন কার্য চালায় বিভিন্ন কিছুর সন্ধানে, কখনো কখনো প্রথমার্ধে সফলতা পায় না, মানে কিছুই খুঁজে পায় না, মানে গোল খায়। তারপর তারা আরও গভীরে খনন কার্য চালায় এবং সফলতা পায়। এই স্ক্রিপ্টে বিগত মোটামুটি 150 বছরের মতো সময়কালকে ইঙ্গিত করা হয়েছে।